আজকে আমরা পড়ব মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হল চন্দ্রগুপ্ত মৌর্য। 321 বিসিতে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করল। কোথায় করল? বিহারে। বিহারের রাজধানী কি ছিল? পাটলিপুত্র। চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। আচ্ছা, চন্দ্রগুপ্তের আগে অর্থাৎ মৌর্য বংশের আগে বিহারে কোন বংশ ছিল? বিহারে ছিল নন্দ বংশ। নন্দ বংশের পর বিহারে এলো চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য বংশ। ঠিক আছে, তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য 305 বিসিতে, কত বিসিতে? 305 বিসিতে সেলুকাসের সাথে যুদ্ধ করল। সেলুকাসকে আমি আগের ভিডিওতে বলেছি, সেলুকাস হলো আলেকজান্ডারের গভর্নর, আলেকজান্ডার দি গ্রেট। তার জেনারেল হলো বা গভর্নর হলো সেলুকাস। সেলুকাসের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রচণ্ড যুদ্ধ হয়। সেই যুদ্ধে সেলুকাস হেরে যায় এবং শেষেমেশে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। চন্দ্রগুপ্ত মৌর্য 500টা হাতি সেলুকাসকে দান করে। 500টা হাতি সেলুকাসকে দান করে এবং সেলুকাস মেগাস্থেনিসকে ভারতে পাঠায় চন্দ্রগুপ্তের কাছে। বলল, যাও চন্দ্রগুপ্তের কাছে যাও, ওখানে দেখো কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য এত শক্তিশালী হয়ে উঠল। ঠিক আছে, তো মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসে। মেগাস্থেনিস ভারতে যা যা দেখলো, সমাজ সংস্কৃতি যা কিছু দেখলো, সেটা নিয়ে একটা বই লিখেছে। সেই বইটার নাম হলো ইন্ডিকা। ঠিক আছে, ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিস। মেগাস্থেনিসকে ভারতে কে পাঠিয়েছে? সেলুকাস। এবং মেগাস্থেনিস কার সময় ভারতে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগিরি হিল বা শ্রাবণ বেলগোলা কর্ণাটকে গিয়েছিল। কখন গিয়েছিল? 298 বিসিতে। 298 বিসিতে তার গুরুদেবের সাথে চন্দ্রগিরি হিল গিয়েছিল। কেন গিয়েছিল? বিহারে কি এমন সমস্যা হয়েছিল? তো আমি বলবো বিহারে হয়েছিল খরা। বিহারে হয়েছিল খরা, খাদ্যের অভাব। সেই জন্য সবাই কর্ণাটকে চলে এসেছিল, শ্রাবণ বেলগুলা। ওখানে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুদেব এসেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুদেবের নাম কি? ভদ্রবাহু। ভদ্রলোক, ভদ্রবাহু। ভদ্রবাহু হলো চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুদেব। ভদ্রবাহুর কাছে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করলো। কোন ধর্ম? জৈন ধর্ম। আচ্ছা, জৈন ধর্ম দু রকমের হয়। জৈন ধর্ম দু রকমের হয়, দিগম্বর এবং শ্বেতাম্বর। দিগম্বর মানে যারা কোনো কাপড় পরে না, কোনো কাপড় পরে না, দিগম্বর। এবং শ্বেতাম্বর, শ্বেত মানে সাদা, যারা সাদা বস্ত্র পরে ওদের বলা হয় শ্বেতাম্বর। তো ভদ্রবাহু বলতো যে বৌদ্ধ ধর্ম পালন করতে হলে কাপড় পরা চলবে না, তাই ভদ্রবাহুর শিষ্যদেরকে বলা হয় দিগম্বর। ঠিক আছে, এবং যারা সাদা বস্ত্র পরতো, যারা ভদ্রবাহুকে ফলো করতো না, তাদের বলা হতো শ্বেতাম্বর। ঠিক আছে, দিগম্বর নৌ বস্ত্র, শ্বেতাম্বর সাদা বস্ত্র। আচ্ছা, দিগম্বরের গুরুদেব বা নেতা কে হলো তাহলে? ভদ্রবাহু। ঠিক আছে, জৈন ধর্মের একজন গুরুদেব। ঠিক আছে, এরপর চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে রাজা হলো? বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্য মারা গেল কবে? 298 বিসিতে। কোথায় মারা গেল? কর্ণাটকের শ্রাবণ বেলগুলাতে। তারপর রাজা হলো বিন্দুসার। ঠিক আছে, বিন্দুসার, বিম্বিসার নয়। এর আগে আমি বলেছি বিম্বিসার। বিম্বিসার হলো মগধের প্রথম রাজা, হর্ষক বংশের প্রতিষ্ঠাতা। আগের ভিডিওতে আমি বলেছি। আচ্ছা, বিন্দুসারের উপাধি কি? অমিত্রঘাত। অমিত্রঘাত, যারা মিত্র নয় ওদেরকে আঘাত করব। যারা মিত্র নয় ওদেরকে আঘাত করব, বিন্দুসারের উপাধি। ঠিক আছে, বিন্দুসারের পর অশোক রাজা হয়। কে রাজা হলো? বিন্দুসারের পর রাজা হলো অশোক। অশোকের স্টোরি খুবই ইন্টারেস্টিং। অশোক প্রচণ্ড রাগী, বদমেজাজি লোক ছিল। অশোক তার 99 ব্রাদার্সকে হত্যা করেছিল। 99 ব্রাদার্স। শেষেমেশে 100 নম্বর ভাই
তিসাকে বাদ দিয়ে দিয়েছিল, তিসাকে ছেড়ে বাকি 99 ব্রাদার্সকে হত্যা করেছিল। ঠিক আছে, কত হিংস্র বুঝতে পারছো। তারপর 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ জয় করলো। কলিঙ্গ যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল। সেই রক্ত দেখে অশোকের অন্তর কেঁপে উঠল এবং অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়ে গেল, ধর্মগ্রহণ করলো। কি ধর্মগ্রহণ করলো? কার কাছে ধর্মগ্রহণ করলো? তো অশোকের গুরুদেবের নাম উপগুপ্ত, উপগুপ্ত বা মেগালিপুত্র তিসা, মোগালিপুত্র তিসা। ঠিক আছে, কি ধর্ম গ্রহণ করলো? বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, আচ্ছা। চন্দ্রগুপ্ত মৌর্য কি গ্রহণ করেছিল ধর্ম? জৈন ধর্ম। কিন্তু অশোক ধর্ম গ্রহণ করলো বৌদ্ধ ধর্ম। কার কাছে গ্রহণ করলো? উপগুপ্ত বা মোগালিপুত্র তিসা। আবার দেখো তিসা ছোট ভাইয়ের নাম তিসা। ঠিক আছে, আর এরও গুরুদেবেরও নাম মোগালিপুত্র তিসা। ঠিক আছে, আচ্ছা। এরপর ধর্ম গ্রহণ করার পর, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অশোক কী করলো? ধর্ম প্রচার শুরু করলো। তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে সঙ্গমিত্র, ছেলে মহেন্দ্র সিং ধোনি এবং মেয়ে সঙ্গমিত্রকে শ্রীলঙ্কা পাঠিয়ে দিল। কোথায় পাঠালো? শ্রীলঙ্কা। কি জন্য? ধর্ম প্রচারের জন্য। ঠিক আছে, কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, ছেলের নাম মহেন্দ্র, মেয়ের নাম সঙ্গমিত্র। অশোক অনেকগুলো লিপি লিখেছিল বা তৈরি করেছিল। লিপিগুলো বেশিরভাগ ভাষা ছিল প্রাকৃত ভাষা কি ছিল? প্রাকৃত। আচ্ছা, স্ক্রিপ্ট ছিল ব্রাহ্মী স্ক্রিপ্ট। অশোকের যে শিলালিপি সেগুলোর আসল ল্যাঙ্গুয়েজ ছিল প্রাকৃত এবং স্ক্রিপ্ট ছিল ব্রাহ্মী। তো প্রথম ঐতিহাসিকরা এই ব্রাহ্মী লিপিকে পড়ে বুঝতে পারছিল না, মানে ব্রাহ্মী লিপির মিনিংটা কি লেখা আছে সেটা বুঝতে পারছিল না। তো কটা রক এডিক্ট আছে অশোকের? স্পেশাল মানে বিগ সাইজের, বড় সাইজের মোট 14টা রক এডিক্ট আছে। ঠিক আছে, 14টা রক এডিক্ট, মানে বড় বড় পাথরের কিছু লেখা আছে ওর মধ্যে, এরকম 14টা পাওয়া গেছে বড় সাইজের স্পেশাল রক এডিক্ট। ঠিক আছে, এই রক এডিক্টগুলোকে পড়া শুরু করলো। কে পড়া শুরু করলো? জেমস প্রিন্সেপ। এই বুদ্ধিমান লোকটা আমার মতোই বুদ্ধিমান। জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে ডিকোড করে দিল। কি ডিকোড করলো? ব্রাহ্মী লিপিকে পড়তে শিখে গেল কে? জেমস প্রিন্সেপ। ঠিক আছে, কোশ্চিন আসে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? উত্তর হবে জেমস প্রিন্সেপ। 1837 সালে ব্রাহ্মী স্ক্রিপ্ট বা অশোকের শিলালিপি পড়তে শেখেন বা ডিকোড করতে শেখেন। আচ্ছা, জেমস প্রিন্সেপ। ঠিক আছে, অশোকের অশোক সারনাথে, উত্তরপ্রদেশের সারনাথে একটা পিলার তৈরি করেছিল। সেই পিলারে 4টা সিংহ ছিল, 4টা লায়ন, 4 লায়ন। সারনাথ অশোক পিলার, ওর নাম হলো সারনাথ অশোক পিলার। সারনাথ অশোক পিলার হলো ভারতের জাতীয় প্রতীক। কি? ভারতের জাতীয় প্রতীক, ন্যাশনাল অ্যাম্বলেম। কয়েনের মধ্যে, আমাদের যে কয়েন আসতো আগে, সেই কয়েনের মধ্যে লায়ন থাকতো 4টা, 3টে দেখা যায়, একটা দেখা যায় না। ঠিক আছে, তো সেটা হলো ভারতের ন্যাশনাল অ্যাম্বলেম। সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সারনাথ অশোক পিলার কোথায় আছে? উত্তরপ্রদেশ। কত সালে নেওয়া হয়েছে? 1957 সালে 22শে মার্চ সারনাথ অশোক পিলারকে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে। আশা করি এই ভিডিওটাতে অনেক কিছু শেখা গেছে। ভালো খারাপ যেটা লাগছে কমেন্ট লেখো এবং ভিডিওটা যার প্রয়োজন তাকে শেয়ার করো। বাই, গুড ডে, গুড নাইট।